কি অবাক লাগছে? লাস্ট ভিডিও ছিল 12259 ট্রেন জার্নি নিয়ে। পৌঁছে গেছিলাম নিউ দিল্লি। তো নিউ দিল্লি থেকে হঠাৎ করে পাহাড়ে এলাম কি করে? এটা তো অবশ্যই আপনাদের কাছে সারপ্রাইজ হওয়ার বিষয় নয়, কারণ যারা আমার ভিডিওটা পুরো দেখেছেন সেখানে মেনশন ছিল নিউ দিল্লি আসার রিজনই হচ্ছে এই পাহাড়। কারণ আমরা এসছি হিমাচল প্রদেশ, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি মানালিতে। এই এত সুন্দর পাহাড়, এত সুন্দর প্রকৃতির মাঝে আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো নতুন আরেক গল্প। তো আমার কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে মানালি ট্যুর ব্লগের পুরোপুরি সমস্ত ডিটেল। দিল্লি থেকে মানালি কি করে চলে এলাম সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে একটু চলে যেতে হবে আমার সাথে ফ্ল্যাশব্যাকে। 12259 বিকানের দুরন্ত এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে পৌঁছে গেছিলাম আমরা নিউ দিল্লি স্টেশনে। নিউ দিল্লি স্টেশন থেকে আমরা তারপরে সকলে মিলে বেরিয়ে পড়লাম বাইরে লাঞ্চ করতে যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে ফার্স্টে আমরা টোটো ধরলাম। এই টোটো ধরেই পৌঁছে গেছিলাম কাশ্মীরি গেটের কাছে। এইখানেই কাশ্মীরি গেটের বাস টার্মিনাসের পাশেই হোটেল থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এখানে কিন্তু আমরা ভেজ থালি নিয়েছিলাম। এই ভেজ থালির প্রাইস পড়েছিল 140 টাকা মতো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পৌঁছে গেছিলাম বাস টার্মিনাসে। এখান থেকেই আমাদের যেতে হতো মানালি। তারপরে ব্যাস সন্ধে প্রায় 1:45 নাগাদ এই বাসে করেই আমরা বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে। তারপরে আমরা এভাবেই পৌঁছে গেলাম হিমাচল প্রদেশের আমাদের প্রথম ডেস্টিনেশন মানালিতে। তো এইভাবেই কিন্তু আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি থেকে হিমাচল প্রদেশের মানালিতে। তো হিমাচল প্রদেশের পুরো সিরিজটা কিন্তু আপনাদের জন্য থাকবে যে আপনারা কি করে একদম তড়িঘড়ি একদম প্ল্যান করে চলে আসতে পারেন এরকম একটা সুন্দর একটা ছোট্ট ট্রিপ বলা যেতে পারে। এই ট্রিপটা চাইলে আপনারা অনেক লং করতে পারেন, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা পারি আপনাদেরকে শর্ট করে দেখানোর। তো তৈরি থাকুন একটা দুর্দান্ত সিরিজের জন্য, যার শুরু হলো আজ এখান থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে কিন্তু 19 মে, আর আমরা রয়েছি কিন্তু মানালি। তো এখন থেকেই কিন্তু শুরু করছি আমাদের মানালি ট্যুরের ব্লগ। তো আমার সাথে দেখতে থাকো লাস্ট অবধি। লোকাল সাইট সিন ভিজিটে আজকে বেরিয়েছি। তো আমরা ফার্স্টেই চলে এসেছি আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হিড়িম্বা টেম্পলে। चली जाओ। মা, তা আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে। এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু ওপরে আমাদের হিড়িম্বা দেবীর টেম্পল বা হিড়িম্বা টেম্পল, বা এখানে কিন্তু ধুঙ্গারি মন্দিরও বলে। ওপরে যেহেতু উঠছি পাহাড়ের, অলরেডি হাঁপাচ্ছি। প্রচুর মানুষ, এখন একদম পিক টাইম। এইগুলো যে তোমরা সব গাছ দেখছো, এগুলো সবই কিন্তু দেবদারু গাছ। এই পুরো এলাকাটাই কিন্তু, এই মন্দিরটা চারপাশটাই কিন্তু দেবদারু গাছ দ্বারা বেষ্টিত।
তো আমরা চলে এসেছি হিড়িম্বা টেম্পলে। তোমাদেরকে দেখালাম হিড়িম্বা টেম্পল, বা বাংলায় যদি বলি আমাদের হিড়িম্বা মন্দির। এই হিড়িম্বা মন্দিরের কিন্তু আরেকটা নামও রয়েছে, ধুঙ্গারি মন্দির। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ তোমরা, এই যে হিড়িম্বা টেম্পল। এই হিড়িম্বা টেম্পল যদি তোমাদের জানতে হয় তাহলে একটুখানি চলে যেতে হবে পেছনে। আমরা মহাভারতে পঞ্চপাণ্ডবের যে কথা শুনেছিলাম, সেই পঞ্চপাণ্ডবদের মধ্যে একজন ছিল ভীম। ভীমের একজন রাক্ষসী বউ ছিল, যাকে আমরা অনেকেই জানি, তার নাম ছিল হিড়িম্বা। এবং হিড়িম্বা আর ভীমের পুত্র সন্তান ছিল ঘটোৎকচ, যেও কিনা একজন মহাভারতের একজন বীর যোদ্ধা। তো এই হিড়িম্বা রাক্ষসী হয়ে গেল দেবী, এটা কিন্তু একটা সবার কাছে কৌতুকপূর্ণ। কথিত আছে যে হিড়িম্বা এবং তার ভাই ছিল হিড়িম, তারা এইখানেই, এই বনেই তারা থাকতো এবং তারা তপস্যা করত সিদ্ধি লাভের জন্য। যখন পাণ্ডবরা নির্বাসনে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, ভীম ঠিক এইখান দিয়েই আসছিল। আর তার ভাই হিড়িম ছিল একজন ভীষণ পরাক্রমশালী একজন বীর যোদ্ধা, রাক্ষস বটে। তো হিড়িম্বা দেবীর ইচ্ছা ছিল তার ভাই হিড়িমকে যে হারাতে পারবে সে তাকে বিয়ে করবে। আর সেই অনুযায়ী ভীম কিন্তু হিড়িমকে পরাজিত করেছিল, এবং যার জন্য কিন্তু দেবী হিড়িম্বা ভীমকে বিয়ে করেছিলেন এবং তাদের থেকে পুত্র সন্তান হয়েছিল ঘটোৎকচ। যখন হস্তিনাপুরে পাণ্ডবরা ফিরে গেছিল, দেবী হিড়িম্বা কিন্তু ফিরে যাননি, তিনি এই বনেই থেকে গেছিলেন এবং তপস্যা করে গেছিলেন দেবী উপাধি লাভ করার জন্য, এবং তিনি সেটা পেয়েও ছিলেন, যার জন্যে তাকে দেবী রূপে পুজো করা হয়। 1553 সালে রাজা বাহাদুর সিং একটি পাথরের ওপরে এই মন্দিরটাকে নির্মাণ করেন এবং এর উচ্চতা কিন্তু 24 মিটার। তো সেই থেকে এখানে পুজো হয়ে আসছে। যখন নবরাত্রি শুরু হয় তখন কিন্তু এই হিমাচল প্রদেশের এখানকার যে স্থানীয় লোকজন, তারা কিন্তু দেবী হিড়িম্বাকে মানেন এবং এখানে পুজো দেন। এবং তোমরাও দেখেছো এখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষের লাইন, এখনো মন্দির খোলেনি, মন্দির খুলবে। তো তোমরা যদি এখানে আসো তোমরাও এখানে পুজো দিতে পারবে। আমি স্ক্রিনে কিন্তু এই মন্দির খোলা বন্ধের টাইমটা মেনশন করে দেবো। এই মন্দিরটার চারিপাশটা কিন্তু দেবদারু গাছ দ্বারা বেষ্টিত। তো আমরা কিন্তু একদম দেবদারু গাছের মাঝে রয়েছি। চারিদিকে শুধু যেদিকে তাকাই সেদিকে খালি গাছ আর গাছ, সবুজে ভরা একটা অন্যরকম ফ্রেশ এয়ার। খুব কি বলবো, একটা প্রকৃতির কোলে মনে হচ্ছে ধরিত্রী একদম জায়গা দিয়েছে, ভীষণ সুন্দর। এখানে তোমরা ফটোগ্রাফি করতে পারো। হিমাচল প্রদেশের যে ট্রেডিশনাল ড্রেস আছে সেই ড্রেস কোড এখানে ভাড়ায় পাওয়া যায়, তোমরা চাইলে সেটা পরেও এখানে ফটো তুলতে পারো, দারুণ ফটো আসবে। তো কেমন লাগছে বদ্দা? দারুণ লাগছে, কিছুক্ষণের মধ্যে আমরা ড্রেস পরে ফটো তুলবো। দ্যাট ইজ কল এক্সাইটমেন্ট। এর আগেও আমি এখানে এসেছি, খুব সুন্দর জায়গা। এই জায়গাটার নাম বনাভিয়ার। একটু সাইড দে ভাই। এইখানে কিন্তু তোমাদের উঠতে গেলে 10 টাকা করে টিকিট কাটতে হবে, আর 8 বছরের নিচে বাচ্চাদের জন্য 5 টাকা করে টিকিট, আর 8 বছরের ওপরে মানে সব অ্যাডাল্ট সব ধরা হচ্ছে, সেক্ষেত্রে 10 টাকা করে। পাচ্ছ আমরা দুজনেই হিমাচল প্রদেশের ট্রেডিশনাল ড্রেস পরে একদম কপতি রেডি। আর এদিকে রয়েছে শুভ আমার ভাই, ওরা আমাদের অনেক ফটো তুলতে হেল্প করেছে, ফটোগ্রাফার। আর এই যে আমরা দুজন প্রচুর ফটোগ্রাফি করাচ্ছে, কিছু বলার নেই। তো এখানে আমরা যে কাপল ড্রেস করেছি, এটা আমাদের রেন্ট পড়েছে 100 রুপিস করে, তার সাথে ফ্লাওয়ার টপরি সবকিছু দিয়েছে। তো এরপরে থাকলো তোমাদের জন্য কিছু ফটো, যেগুলো আমরা ফটোশুট করেছি। তো আমরা এখন সবাই মিলে হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে পড়েছি। ওখানে তো দারুণ এনজয় করলাম, ফটো সেশনও দুর্দান্ত হলো। এখানে কখনো কখনো বৃষ্টি হচ্ছে ছিটে ফোঁটা, আবার কখনো কখনো রোদ, আবার যখন পাহাড়ের উপরে উঠছে আবার একটু ঠান্ডা লাগছে, আবার নিচে নামলে গরম লাগছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বশিষ্ঠ মুনির আশ্রম। হাই, হ্যালো গাইস, তো আমরা এখন বশিষ্ঠ মুনি আশ্রমে যাব। আমরা চলে এসেছি, গাড়ি পার্কিং করা হলো। এখান থেকে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে।
দেখতে পাচ্ছেন 30 টাকার বিনিময়ে 1 কাপ চেরি পেয়েছি আমি। ব্যবসা শুরু করবেন? এখন চেরি খেয়ে আপনাদেরকে জানাবো চেরিটার টেস্ট কেমন। চেরিটা চেরির মতনই খেতে। স্বচ্ছ ভারত চেরিটা খেয়ে দেখলাম খুব একটা মিষ্টি নয়, খেতে মোটামুটি, খুব একটা ভালো নয়। এর থেকে আমরা মিও আমরের কেকের ওপরে বা যেখান থেকে কেক কিনে যায় ওর ওপরে যে চেরিটা দেয় অনেক ভালো খেতে হয়, বিশ্বাস করুন। এই যে স্ট্রবেরি, এর মধ্যে এটারও দাম 30 টাকা, 1 কাপের দাম। এর মধ্যে 4টে ছিল, এখন 3টে আছে আর একটা পড়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এখন আপনাদের আমি স্ট্রবেরি খাইয়ে দেখাবো। বড় বড় না, স্ট্রবেরিটা আসলে খুব সুন্দর, স্ট্রবেরিটা চেরির থেকে অনেক বেটার। খাওয়া যায় না, একটু এক্সপ্রেশন একটু হোক। অসাধারণ অসাধারণ। তো এখন চলে এসেছি মানালির ম্যাল রোডে। তো আমরা ম্যাল রোডে এসে, ম্যাল রোডের মধ্যেই রয়েছে বুদ্ধিস্ট মনাস্ট্রি। তো আমরা আগে তার মধ্যে যাব, তারপরে ম্যাল রোডে ঘুরব। তো টেম্পল ঘোরা হয়ে গেল, কিন্তু টেম্পলের ভেতরের কোনো শট আমি আলাদা করে নিইনি এই রিজনে, কারণ ওর জন্য আলাদা চার্জ ছিল। তো ওই জন্য একদম মন্দিরের ভেতরে কোনো শট আর নেওয়া হয়নি, তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম। তো টেম্পল ঘোরা হয়ে গেল, এখন এখান থেকে যাওয়া হবে ম্যাল রোডের দিকে। ম্যাল রোড ঘোরাফেরা চলছে, তার সাথে চলছে খাওয়া দাওয়া। আর এখন খাচ্ছি পাহাড়ের বুকে মোমো। তাও যদি স্ট্রিট স্টাইলে জায়গা পেতাম খাবার, সেরকম দেখতে পাইনি, আরো ভালো হতো। এটাও বাইরে দাঁড়িয়ে খাওয়ার অপশন ছিল, ভেতরেও এদের সিটিং এর ব্যবস্থা ছিল। হাঁটাহাঁটি করে পা ব্যথা করছে বলে ভেতরে এসে বসলাম। তো পাহাড়ের বুকে কিন্তু ম্যাগি আর মোমো, এই দুটোর ফিলিংস কিন্তু একদম আলাদা, কম্বিনেশনটাই খুব একদম কি বলবো লাভলি যাকে বলে। তো মানালির ফার্স্ট ডে ট্রিপ কমপ্লিট, হোটেলে চলে এসেছি। এখন ঘড়িতে সময় 6:10। তো আজকের ভিডিও এখানে স্টপ করছি, আবার চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য থাকবে মানালিতে 1 রাত কাটানোর পর বাদবাকি আর 1 রাত 2 দিন কীভাবে কাটিয়ে আমরা মানালি ট্রিপ সম্পূর্ণ করে হিমাচল প্রদেশের সুন্দর এই মানালি শহরকে বিদায় জানিয়ে
রওনা দিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্যে। তার জন্যে চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, আর লাইক কমেন্টস শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন চ্যানেলে এলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।